দেখছেন টিভি9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে স্টুডিও থেকে রয়েছি আমি মধুকল্পিতা, আর অপরদিকে আমার সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে আমাদের সহকর্মী শুভজিৎ রয়েছে। আর শুরুতেই আমরা যেদিকে নজর রাখবো, কয়লা, কালো সোনা। তৃণমূল জামানায় সেই কয়লা লুটে অনেকেরই আঙুল ফুলে কলা গাছ হয়ে উঠেছে, এমন অভিযোগ তো অজস্র। কেন্দ্রের সঙ্গে বাংলায় বিজেপি সরকার আসতে ডাবল ইঞ্জিনের গতি টের মিলল এবারে। একেবারে আট ঘাট বেঁধে অপারেশন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের, বাজেয়াপ্ত হলো টন টন চোরাই কয়লা। দেখুন, কয়লা চুরি রুখতে বড় সাফল্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। বাংলা আর ঝাড়খণ্ডে অভিযান চালিয়ে উদ্ধার 428 মেট্রিক টন কয়লা। দুই রাজ্য থেকে টন টন কয়লা এভাবেই পাচার হয়ে যাচ্ছিল। কোল ইন্ডিয়ার অধীনস্থ বিসিসিএল এর ধানবাদের সিজুয়া, গোবিন্দপুর, কুস্তর, কাতরাসের মতন এলাকা থেকে কয়লা চুরির অভিযোগ দীর্ঘদিনের। সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে ইসিএল এর সালানপুর, সোনপুর, বাজারির মতন বাংলার এলাকায় চলে অভিযান। সেখান থেকেই উদ্ধার হয় প্রচুর কয়লা। যে পাচার হচ্ছিল কয়লা, তারা কিন্তু হাতে নাতে পাকড়াও করে। এই ঘটনায় কারা যুক্ত, এই কয়লা অবৈধভাবে কোথায় পাচার হচ্ছিল তা কিন্তু খতিয়ে দেখছে সিআইএসএফ এবং জেলা পুলিশ। কয়লা চুরি রুখতে সম্প্রতি অমিত শাহর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জিরো কোল লিকেজ কর্মসূচি নেয়। সেই অভিযানে উদ্ধার হয়েছে 428.34 মেট্রিক টনেরও বেশি অবৈধ কয়লা। 4টি এফআইআর দায়ের করে বেআইনি কারবারিদের বিরুদ্ধে তদন্ত চলছে। একটি ট্রাক, 13টি মোটর বাইক এবং অন্যান্য সরঞ্জাম বাজেয়াপ্ত করেছেন তদন্তকারী আধিকারিকরা। 4 জুলাই থেকে 8 জুলাই পর্যন্ত অভিযানে এসেছে এই সাফল্য। তৃণমূল জমানায় কয়লা চুরির অভিযোগ নতুন নয়। এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মলয় ঘটক কেন্দ্রীয় এজেন্সির জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন অনেকেই। কিছুদিন আগে গ্রেপ্তার হয়েছেন বুদবুদ থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল। এই প্রেক্ষাপটে কয়লা পাচার কাণ্ডে তৎপরতা বাড়িয়েছে অমিত শাহর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সিআইএসএফ। কয়লা নিয়ে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে কেন? কয়লা, পাথর, বালি, গরু, আর এর টাকা বহু জায়গায় গেছে, বহু লোক যুক্ত আছে। বাংলার এই যে অর্থনীতি, সেটা কলুষমুক্ত হোক। বেআইনি কয়লা পাচারে কয়েক হাজার কোটি কালো টাকা বিদেশে পাচার, সেটা হতো হাওড়া সিন্ডিকেটের মাধ্যমে, যেটা দাবি করেছিল ইডি। এবার সেই কয়লা চুরির রাস্তাটাই কেটে ফেলতে এগোচ্ছে অমিত শাহের মন্ত্রক। দেবব্রত মণ্ডলের রিপোর্ট, টিভি9 বাংলা। বাড়ির পাশে তাপবিদ্যুৎ কেন্দ্র হওয়ার কথা ছিল, কিন্তু বিদ্যুৎ কেন্দ্র হয়নি। একটা সময় কাটোয়ার মানুষ ভেবেছিলেন যে এখানেই চাকরি বাকরি করবো, কর্মসংস্থান হবে, দূরে কোথাও যেতে হবে না। কিন্তু তৃণমূল জমানায় দীর্ঘ 15 বছরের মাথায় তারা সেটা আস্তে আস্তে ভুলতে শুরু করেন। সরকার পরিবর্তন হয়েছে, বিজেপি ক্ষমতা এসেছে, এখন আবারও নতুন করে আশায় বুক বাঁধছেন কাটোয়ার মানুষ। কাটোয়ার যে তাপবিদ্যুৎ কেন্দ্র হবার যে পরিকল্পনা ছিল, সেখানে একটা ভালো শিল্প আগামী দিনে আসতে চলেছে। তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে শিল্প, মন্ত্রীর আশ্বাসে শিল্প নিয়ে আসার সঞ্চার কাটোয়ায়। নয় করে 20 বছর হয়ে গেল। তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য জমি দিয়েছিলেন কাটোয়ার শ্রীখণ্ড, দেবকুণ্ডু, কোশিগ্রামের বেশ কিছু মানুষ। কিন্তু বাম সরকারের পর তৃণমূল জামানায় না হয়েছে বিদ্যুৎ প্রকল্প, না ফেরত মিলেছে জমি। সরকার বদলের পর বদলালো ছবিটা। শিল্প প্রতিমন্ত্রীর কথায় ভরসা রেখে দিন বদলের স্বপ্ন দেখছেন কাটোয়ার অনেকেই। আমরা 1050 একর জমি অধিগ্রহণ করতে সরকারকে সাহায্য করেছি এবং এখনো পর্যন্ত আমরা সাহায্য করার জন্য প্রস্তুত। আমরা এখানে চাই যে একটা শিল্প, যে শিল্পটা কর্মমুখী এবং পরিবেশ দূষণহীন শিল্প হয়, তাহলে আমাদের ছেলেরা কাজ পাবে। 2006-এ তৎকালীন শিল্পমন্ত্রী নিরুপম সেন কাটোয়ার তাপবিদ্যুৎ কেন্দ্রে শিলান্যাস করেন। প্রথমে পিডিসিএল চাষিদের থেকে 556 একর জমি কিনে প্রকল্পের কাজ শুরু হয়। হস্তান্তর হয় এনটিপিসির কাছে। পরে রাজ্য সরকার আরও 100 একর জমি দেয় সংস্থাকে। 2 দশক হয়ে গেলেও 660 মেগাওয়াট করে 2টি প্রকল্প আর গড়ে ওঠেনি। যারা জমিদাতা তাদের কিন্তু আক্ষেপ, তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে জমি নেওয়া হয়েছিল, কিন্তু বিগত কয়েক বছরে সেই জমিতে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠেনি। বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রস্তাবিত জমি নিয়ে সরকারের মনোভাব বদল হয়েছে। এলাকাবাসী চান সবার কাজ হোক। আমরা শিল্পের পক্ষপাতী, কিন্তু জমি হারাদের ব্যাপারটাও যেন দেখা হয়। সেক্ষেত্রে তাদের যেন এই শিল্প যেটা হবে সেখানে কোনো কাজের ব্যাপারে তাদের যেন অগ্রাধিকার দেওয়া হয়। তালাবন্ধ জমিতে এবার শিল্পের আশা। কেউ বলছেন বড় শিল্পের সঙ্গে অনুসারী শিল্প সবার উপকার হবে, তাতেই নাকি ভোল বদলে যাবে কাটোয়ার। পূর্ব বর্ধমান থেকে কৌশিক দত্ত ও মনতোষ পোদ্দারের রিপোর্ট, টিভি9 বাংলা।
বুধের পর শনি ফের বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। নির্যাতিতার পরিবারের কথা মতো নতুন ফাঁড়ির কাজ শেষ, শুভেন্দু অধিকারীর হাত ধরে হবে উদ্বোধন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যে আরও মহিলা থানা হবে। এদিনই ঘটনাস্থলে গিয়ে তদন্তে নেমে পড়েছে সিআইডি, নমুনা সংগ্রহ করে ফরেনসিক টিমও। বারুইপুরে পুলিশের ভূমিকা, পুলিশ মন্ত্রীর ভূমিকা দেখেছেন, আরও দেখতে পাবেন। খুন, ধর্ষণ ও ঘটনার পুনর্নির্মাণ এবং এনকাউন্টার। শনিবার ও মঙ্গলবার ঠিক কি ঘটেছিল বারুইপুরের সূর্যপুরে? দায়িত্ব নেওয়ার পরই ঘটনাস্থলে সিআইডি, ক্রাইম স্পটে ফরেনসিক টিম। কি পরিস্থিতি হয়েছিল, কোথায় ঘটনাস্থল এবং কি জায়গায় এই রিকনস্ট্রাকশন করার জন্য আনা হয়েছিল, এই বিষয়টা কিন্তু সিআইডির আধিকারিকরা দেখছেন। অন্যদিকে ফরেনসিকের যারা আধিকারিকরা রয়েছেন তারাও কিন্তু এখান থেকে কি কি সায়েন্টিফিক এভিডেন্স সংগ্রহ করা যায়। সূর্যপুরে এতদিন ছিল পুলিশ ক্যাম্প। নাবালিকার পরিবার জানিয়েছিল নতুন ফাঁড়ি হলে অপরাধ কমবে। তাদের মেনেই সূর্যপুরে তৈরি হচ্ছে নতুন পুলিশ ফাঁড়ি। শনিবার বারুইপুর যাবেন মুখ্যমন্ত্রী, উদ্বোধন করবেন ফাঁড়ির। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন এখানে পুলিশের ব্যবস্থা ঢেলে সাজানো হবে। তারপরেই দেখা যাচ্ছে একটি আউটপোস্ট তৈরি করা হয়েছে। এই যে বিল্ডিংয়ের দুটো তলা নেওয়া হয়েছে। সাফিসিয়েন্ট ফোর্স অফিসার, মহিলা ফোর্স সবই থাকবে। মহিলাদের জন্য আলাদা করে হেল্প ডেস্ক? হ্যাঁ, অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। শনিবার নিহত নির্যাতিতার বাড়িতেও যেতে পারেন শুভেন্দু অধিকারী। গত রবিবার নাবালিকা নিখোঁজের পর ব্যাপক তাণ্ডব চলে পুলিশ ক্যাম্পে। ভাঙা হয় দরজা, আসবাব, আক্রান্ত হয় পুলিশও। গণপিটুনিতে একজনের মৃত্যু হয়। এইসব ঘটনায় আরও 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে যান আইজি প্রেসিডেন্সি রেঞ্জ বারুইপুরের পুলিশ সুপার। মুখ্যমন্ত্রীর নির্দেশে বাড়ির ভাঙা অংশ মেরামত করে দিল প্রশাসন। ভাঙা টাঙাগুলো সেরে তুলে দিয়েছে, ভেঙে গেছে, এইসব ভাঙা যেগুলো আছে এগুলো সেরে দিয়ে আমি যে এইসব যারা ক্ষয়ক্ষতি করে গেছে তারা যেন একটু সাজা পাক অন্তত। নিহত ইন্দ্রজিতের বাবা মাকে প্রশাসনের তরফে দেওয়া হয়েছে খাদ্য সামগ্রী। বাড়িতে বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। ইন্দ্রজিতের বাড়িতেও যেতে পারেন মুখ্যমন্ত্রী। দ্রুত সব অভিযুক্ত গ্রেফতার। এনকাউন্টার এবং ঘটনার 1 সপ্তাহের মধ্যে পুলিশ ফাঁড়ি তৈরি হয়ে যাওয়া। পরপর ঘটনাক্রমে ভরসা পাচ্ছে নির্যাতিতার পরিবার। সুশোভন ভট্টাচার্য, অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে বর্ষার ধাক্কাটা এবার শুরু থেকে ভালোই বুঝতে পারছেন বাংলার মানুষ। টানা বৃষ্টি হয়ে চলেছে আর বিপদ বাড়ছে বাংলার মানুষের। বিভিন্ন জায়গায় অনেকেই তিতিবিরক্ত এই এক টানা বৃষ্টিতে। হবে না বা কেন বলুন তো? কোথাও বাড়িঘর ডুবছে, রাস্তাঘাট ভাঙছে, কোথাও আবার সেতু ভাঙছে। জীবন সংগ্রাম যে কি সেটা হারে হারে জানেন মঙ্গলকোটের আতকুলা গ্রামের বাসিন্দারা। প্রতি বর্ষায় এক ছবি, অজয় নদের জল বাড়লেই প্লাবিত পুরো এলাকা। তাই আর বুঝতে বাকি নেই যে তাদের বাঁচার পথ ওই একটাই, বাঁশের মাচা। এই যে বাড়ি দেখতে পাচ্ছি, এই যে ঘর, এই ঘর কিন্তু সম্পূর্ণ ডুবে যায়। তাই মাথা গোজার আশ্রয় হিসাবে বেঁচে থাকতে হলে এই যে উঁচু মাটিতে, আমি হাত দিয়ে দেখাই, এই যে প্রায় 2 হাত মতো উঁচু, এই উঁচু উপরে কিন্তু এখানে তৈরি করা হয় এই বাঁশের মাচা। এই বাঁশের মাচা তৈরি করার কারণ পুরো বাড়ি জলমগ্ন হয়ে পড়ে। এখানেই তখন আশ্রয় নিতে হয়। প্রতিটা বাড়িতেই গ্রামে এমনইভাবেই তৈরি হচ্ছে বাঁশের মাচা, প্রাণ বাঁচাতে। ডুবে যায়, ঘর বাড়িগুলো ডুবে যায়, দিয়ে এই মাঝে মাঝে থাকতে হয় আমাদের, কিন্তু পুরো এলাকাটা ডুবে যায়। দিয়ে আবার এটা ডুবেও যেতে পারে, যেমন পালাই পাশে বাড়ি। তখন বান আছে নদীতে, তখন একবার আছে এগনা জল, আবার বাড়িতেও জল, বাড়িতে থাকতে পারা যায় না। বন্যা এলে আমরা কোথায় যাবো, কি করবো, কোথায় থাকবো, কি খাবো না খাবো, সব দিকেই সমস্যা আমাদের। সবাই মাচা করে রেখে দিয়েছে বাড়িতে, সতর্কভাবে বন্যা এলেই ছেলে পেলে নিয়ে মাচা, যাদের পাকা ঘর নেই তারা কি করবে। বিপদে খড়কুটোর মতো এই মাচাই আঁকড়ে ধরেন গ্রামবাসীরা। মাথায় ছাদ থাকে না তখন, শুধু পায়ের তলায় শক্ত জায়গাটুকু ধরে রাখতেই এই ব্যবস্থা। বছরের পর বছর এটাই চলছে। অভিযোগ, তৃণমূল জামানায় বারবার বলার পর মিলেছে শুধুই মিথ্যে প্রতিশ্রুতি। বাঁধের কোনো সংস্কার হয়নি। আমাদের অজয় নদীর বাঁধ দীর্ঘ 15 বছর ধরে কোনো কাজই হয় নাই। কোথাও 10 হাত 12 হাত, কোথাও 50 হাত, এতটা করে ভেঙে আছে। বাঁধের অবস্থা আমাদের খুবই টলমলো। তৃণমূলের জামানায় 1 চালা মাটি পড়েনি। সরকারের কাছে আমার গ্রাম তরফ থেকে দীর্ঘদিন ধরে আমরা অ্যাপ্লিকেশন করেছি। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতের প্রধান বা ব্লক সভাপতি, অঞ্চল কমিটির সভাপতি, ওনারা কথা দিয়ে গেছেন যে আপনাদের বাঁধ আমরা তৈরি করে দেবো, কিন্তু কোনোদিন 1 চালা মাটি দেয়নি। ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে ছবি করে গেল, আমাদের বাঁধ হবে, বড় ধরনের বাঁধ হবে বলে গেল, কোনো কিছুই ইয়ে নেই। আজকে
বিগত 15-20 বছর আমাদের বাঁধে কোনো মাটিই পড়ছে না। সরকার পরিবর্তন হয়েছে, আশা রাখি যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাতে আমাদের বাঁধটাই উঁচু হয় এবং যাতে আমরা ভালোভাবে বসবাস করতে পারি তার সুব্যবস্থা করে দেন। নতুন আশায় বুক বাঁধছেন এই মানুষগুলো। এবার হয়তো বদলাবে তাদের দুর্ভোগের ছবি। এদিকে টানা ভারী বৃষ্টি এখন গোটা রাজ্যে বিপদ বাড়াচ্ছে। ফুঁসছে সুবর্ণরেখা। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকে বিস্তীর্ণ এলাকায় কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, কারণ সুবর্ণরেখার প্রবল স্রোতে দেউলবার ও গড়ধরা গ্রামের সংযোগকারী ফেয়ার ওয়েদার ব্রিজ সম্পূর্ণ জলের তলায়। যাতায়াতের আর কোনো পথ নেই। পশ্চিম মেদিনীপুরের দাঁতন ব্লকের বেলমুলা সদরঘাট এলাকায় নদীর জল বেড়ে গিয়ে বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা। দাঁতন থেকে খড়িকার পথে ফেরিঘাট সংলগ্ন সংযোগকারী রাস্তার একাংশ ভেঙে চুরে শেষ, ফলে আপাতত সম্পূর্ণ বন্ধ যান চলাচল। কিন্তু প্রশ্ন হলো, বর্ষা তো সবে শুরু, এরপর তাহলে জল কত দূর করাবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রোগীর অবস্থা সংকটজনক, হাসপাতালে নিয়ে যেতে হবে। যদি আরামবাগ এলাকায় থাকেন তাহলে সাবধান। আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানেই জাঁকিয়ে বসেছে সাপের ভয়। ভেতরে বেডে কাতরাচ্ছেন একের পর এক সাপে কাটা রোগী। বাইরেও ওত পেতে রয়েছে বিপদ। জল, সাপ, আবর্জনা, দেখুন পরিস্থিতি। বিষধরের ফনা, ভয় ধরানো ছবি। না, কোনো জঙ্গল বা পরিত্যক্ত বাড়ির নয়। আতঙ্কের এই ছবি আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। জল থইতেই হাসপাতাল চত্বর। নিকাশি নিয়ে যত কম বলা যায় ততই ভালো। ড্রেনের জলও ঢুকছে হাসপাতাল চত্বরে। ডাক্তার, রোগী থেকে পরিজন, নিত্যদিন সেই জলপথ পেরিয়েই যন্ত্রণার যাতায়াত। আরামবাগ মেডিকেল কলেজের সামনেই এই রাস্তায় জল যন্ত্রণা। আর এই রাস্তায় জলটা কোথা থেকে আসছে না, সমস্ত ড্রেনের জল, নিকাশি ব্যবস্থা নেই। গেছের সামনেটা তো জল একদম মাছ ধরার মতন অবস্থা। তো ভালো করে দেখুন যাতে পরিষেবাটা ভালো পাওয়া যায়। বাচ্চা নিয়ে আসা তো মুশকিল, সবাই তো আসছে। হ্যাঁ, এভাবেই আসছে। খুবই খারাপ অবস্থা, জল জমাচ্ছে অবশ্যই, ড্রেনের জল সব। পরিষ্কার থাকলে কত মানুষের আসা যা, রুগী নিয়ে আসা যা কষ্ট হচ্ছে, খুবই তো কষ্ট হয়। শুধু কি যন্ত্রণার জল? না, আতঙ্কের বড় একটা কারণ সাপ। মেডিকেল কলেজের চারপাশ ঢেকে গেছে ঝোপঝাড়ে। এই যে ঝোড় জঙ্গলগুলো, এগুলো তো ভয় পাচ্ছে। জল হচ্ছে, যদি কিছু উঠে চলে আসছে আর আসে, ভয় পায় না, তার সাপের ভয় পাচ্ছে। সাপটা পারে, এই জল জমে আছে, এতে তো ওই ডেঙ্গুর যে ব্যাপারটা আছে ওটা তো হতেই পারে। তো চাইবো যাতে সরকারের কাছে বলবো যাতে তাড়াতাড়ি এগুলো ব্যবস্থা করা যায় পরিষ্কার করে। বন্যা কবলিত এলাকা আরামবাগ ফি বছর অপেক্ষা করে থাকে দুর্ভোগ। উদ্বেগ বাড়িয়ে ভরা বর্ষায় দিন দিন বেড়েই চলেছে সাপে কাটা রোগীর সংখ্যা। এক সপ্তাহে আরামবাগ মেডিকেলে এমন 43 জনের চিকিৎসা চলছে। যা এমার্জেন্সি থেকে শুরু করে ইনডোরে আলাদা বেড, এইচডিইউ সব ব্যবস্থা আমরা করে রেখেছি। প্লাস বিশেষ করে চন্দ্রবড়া টাইপের সাপের কামড়ে অনেক সময় কিডনি ফেলিওর হয়। তা সেই থেকে আমরা নতুন 10 বেডের ডায়ালিসিস আমরা শুরু করেছি, যেটা এখন সমস্ত জীবনদায়ী ওষুধ এবং ব্যবস্থা আমার কাছে আছে। বর্ষার সতর্কতার কথা মন্ত্রীদের মুখে। নতুন করে সরকারের প্রতিশ্রুতি। হাসপাতাল ঘিরে দুর্ভোগের দিন বদলের আশায় আরামবাগবাসী। এই জল যন্ত্রণা কবে দূর হবে সেই নিয়ে প্রশ্ন তুলেছে এলাকার মানুষজন। আরামবাগ থেকে ক্যামেরায় মুর্শিদ আঙ্কের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। আর এবার আপনাদেরকে একটা ছবি দেখাবো। বর্ষায় বৃষ্টি ভেজা রাস্তায় একেবারে পদে পদে বিপদ। দেখুন, গ্রামবাসীদের কাদা থেকে মুক্তি দেওয়ার জন্য একটা কালভার তৈরি হয়েছিল বটে, কিন্তু সেখানেও সমস্যা। তারা যে ঘুরপথে যাবেন সেখানেও সমস্যা। ওই যে বলা হয়েছিল না যে জঙ্গলমহলে উন্নয়নের আরো জঙ্গল হাসছে, আজকে তাহলে বাস্তব ছবিটা আপনাদেরকে দেখাই। ঝাড়গ্রামের রামগড়ে নবনির্মিত কালভার্ট, কিন্তু কাজ শেষের আগেই এই তার হাল। 2024 সালে বিনপুর 1 নম্বর ব্লকের খাস জঙ্গল থেকে মুরার রাস্তার ওপর বক্স কালভার্টের শিলান্যাস হয়। প্রকল্পে ধার্য হয় 1,23 লক্ষ টাকা। কালভার্টের কাজ এখনও শেষ হয়নি। তার আগেই ব্রিজের মাঝ বরাবর একাধিক জায়গায় ফাটল। নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি স্পষ্ট। তৃণমূল নেতাদের কাটমানিরই কি ফল ভুগতে হচ্ছে জঙ্গলমহলবাসীকে? এই ব্রিজটার উপর যে উপরের এই লেয়ারটা আপনি দেখতে পাচ্ছেন, এই লেয়ারে বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে
এবং ব্রিজে ওঠা এবং নামা ওই প্রান্তে এবং এই প্রান্তে দুদিকেই কাঁচা মাটি দেওয়া আছে। দুর্নীতি মানে এটা সম্পূর্ণ কমা মাল দিয়ে পোল তৈরি করা হয়েছে। এখানে অনেক সাইডে অনেক ফেটে গেছে পোলের, কোনো কিছু কোনো অস্তিত্ব নাই পোলটাতে, দুদিন পরে পোল ধসে পড়ে যাবে। কালভার্টের এই দশায় যাতায়াতে ভরসা পাশের রাস্তা, বর্ষায় সেখানেও বিপদের গন্ধ। নদীতে জল বাড়লেই তার চিহ্ন মেটার আশঙ্কা। বিডিও অফিস থানায় যেতে তখন মুরারবাসীদের ঘুর পথে পাড়ি দিতে হবে প্রায় 40 কিলোমিটার পথ। ভরসার এই রাস্তাটি আবার বাঁকুড়ার রায়পুর সারেঙ্গার মতো এলাকাবাসীর ঝাড়গ্রামের প্রবেশ পথ, ফলে ভরা বর্ষায় ঘনাচ্ছে শঙ্কার নেই। বর্ষা হলে আমাদের বিচ্ছিন্ন হয়ে যাবে যোগাযোগ। হ্যাঁ, আমাদের এধার না যাওয়া যাবে রামগড়, না যাওয়া যাবে বামুনডিয়া। হ্যাঁ, কাছে রাস্তা ভেঙে গেলেই শেষ। ব্লক অফিস, পঞ্চায়েত, থানা, ফাঁড়ি সমস্তটাই অকেজো হয়ে যাবে। আমরা চাইছি যে এটা সংস্কার হোক, যাতে আমাদের অসুবিধায় আমরা না পড়ি। জনতার দরবারে বিধায়কের কাছে বার্তা পৌঁছেছে। তৃণমূল জামানায় নির্মাণ সংস্থার দুর্নীতির দিকেই আঙুল তুলছেন তিনি। কতটা সমাধান হলো সেগুলো আমরা দেখব। এখানে দুর্নীতি হয়েছে, ব্রিজ তৈরি হয়েছে, অর্ধেক ব্রিজ করে পালিয়ে গেছে কনস্ট্রাকশন কোম্পানি মাইতি কনস্ট্রাকশন। কিসের জন্য পালিয়ে গেছে, টাকা কে দিল? সেই ব্রিজও পরিদর্শনে আমি যাব। মানুষ অসহায় অবস্থায় রয়েছেন, এখানে নর্দমার মধ্যে বসবাস করছেন, সেইগুলো দেখার জন্য আমি এই দরবারে এসেছি। গ্রামের প্রায় 300 পরিবারের ভরসা কালভার্ট, তাতেই আবার কেলেঙ্কারির কালি। ফাটল পর্বের পর আবার গুণমান পরীক্ষা তোড়জোড় শুরু হচ্ছে। গ্রামবাসীদের ক্ষোভের সঙ্গে মিশছে আক্ষেপের সুর। ভাগ্যিস উদ্বোধনটা হয়নি। ঝাড়গ্রাম থেকে তন্ময় নন্দীর রিপোর্ট, TV9 বাংলা।